মনে আপা জিনিসটা হইল মানে বিএনপি এখন জামায়াতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে, যে বিষয়গুলি সামনে আনে, সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয়, সেই দায়টা আসলে বিএনপির। বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে, বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে, বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে, এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে। হঠাৎ করে এই 5 আগস্টের পরে এমন কি হইল যেটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে? এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতে ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে, ভোটের জায়গা থেকে যদি নাও হয়, এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে? চলেন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই, তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে। বিএনপির পজিশনে আছেন উনি, লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না। আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন, ওটা করছে কেন, জামাত 5 আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি, আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তো যখন একজন খোদ প্রধান, জামাতের প্রধান যখন এই কথা বলে, ফজলুর রহমান তো প্রধান না, ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন, গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে, কারণ উনি দেশনেত্রী বেগম বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারেন। উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ 100% দলীয় পদ না ওটা। হ্যাঁ, তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না? উনি যে এই কথাটা বলেছেন, কই বিএনপি তো সেটা নিয়েও কোনো কথা বলে না। এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদারনৈতিক দল, এই জন্য বিএনপি অনেক কিছুই আমার এখানে দুইটা প্রশ্ন। আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বলেছেন যে একজন জালিমের পরিবর্তে আরেকজন জালিম চলে আসবে, এইটার ক্ষেত্রে বিএনপি এটা নিজের গায়ে নিতেছে কেন? বিএনপি নিজেকে জালিম কেন ভাবতেছে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপা আমি একটু বলি, দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান একলাই শুধু এই কথা বলছেন তা না, আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে আপনি এই কথা শুনতেন, অনেকেই বলছেন। তো ডক্টর শফিকুর রহমান কিন্তু এখানে একা করা যাবে না। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই এইভাবে যে ভোটের যদি রাজনীতি হয়, সত্যিকার আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে, রাষ্ট্র পরিচালনায় আসতে পারে, তো তাদের গায়ে লাগবে জিনিসটা, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এখানে কোনো ঢাকঢোল পিটায় বলে না। জামাত আর বিএনপি যদি ইলেকশন করে, যদি ইলেকশন সলিড হয়, তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার বলার বোধহয় দরকার পড়ে না। এটা খালেদ মহিউদ্দিন আপনিই পারেন, তো কিংবা গালিব সাহেবও পারেন। তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো, গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে 5 আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা সোনার ছেলে, এই সোনার ছেলেদের আমার স্যালুট। তো এই যে স্যালুটটা দিয়েছেন কেন? যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল, তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই, বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেইখানে 144 ধারা জারি আপনার যমুনার সামনে, সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে 2 দিন বসে থেকে, যেটা কিনা আপনার প্রধান উপদেষ্টা বললেন যে এটা কোনো লয় নাই, এটা হয় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। তার 2 দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন, আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না, এটা স্থগিত করলেন। কিন্তু আপনি বিএনপি করেন,
আপনি এইটাকে সমালোচনা করতেছেন, আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে, কিন্তু 15 আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে, কি কে পাখি দিবে, কে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকবে, সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে? বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ডে আমরা কই রাখবো? আমি আমি বিএনপি শোনেন, আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না। আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি সেই কথাটা আপনার সাথে বলছি। আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য, আমার মনে হয় এটা আমি শুনি নাই। বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে, সব জায়গায় থাকে, আর বড় দল হলে বড়ভাবে উৎসাহী থাকে, সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে। আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন, আপনি ধরেন। ঠিক আছে, ঠিক আছে। আর এই যে সামাজিক ফেনোমেনার কথা বললেন উনি, যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল, জামাত থেকে দেখাও ভুল। আমি যদি বলি যে আওয়ামী লীগ, এটা আমি তার সাথে একমত, যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে, আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে, ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই। যদি ধারণ করত তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা না। কিন্তু এখানে ডক্টর গালিব একটা কথা বলতেছেন মনিয়াপা, আমার প্রশ্নে কিন্তু আমি আবার ফিরে আসবো, কিন্তু ডক্টর গালিব কিন্তু বলতেছে যে জামাতের কোনো পদধারী, অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন, অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান, অথবা মিয়া গোলাম পারোয়ার, অথবা নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, অথবা অন্য যারা শুরার সদস্য আছেন, তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন? আপনি তো এরকম, তো আমিও তো আপনাকে বলতে পারি, তাইলে আমিও বলতে পারি যে 32 নম্বরে গিয়েছিল বিএনপির, ওরকম বড় কেউ গিয়েছিল না, তাদের কোনো কথা এরকম আছে বলতে পারেন তো, সেটা বলেও ফেলছেন তো, বলছেন। হ্যাঁ বলেছি। তো এটা যদি আমার দায়িত্বশীলতার জায়গায় হয় আমি অবশ্যই এটা বলবো। আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর 24 আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না। মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি, আমার সার্বভৌমত্ব, আর 24 হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন। একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তিযুদ্ধ, যেখানে আমি, আপনি এবং গালিব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশী, ঠিক আছে, আমি বাঙালি, না মনিয়াপা, সেই জায়গা মনিয়াপা ওই বক্তব্য পরিষ্কার, কিন্তু আপনারা জামাতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন, সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে, জায়গা দিয়েছে। আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামাতের বিরোধিতা করছে। এই ছিল হচ্ছে আমার প্রশ্ন, এটাতে যদি একটু বলতেন। আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি, বাট আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি এই কারণে, বিএনপির একজন দুইজনকে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না। অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয়। বিএনপি যে দলটা, বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপিকে বাঁচান। এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কি কম টর্চার করেছিল বিএনপিকে, আপনার গুম খুম থেকে শুরু করে জেলখানায় শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের ছেলে মেয়েদের, রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পরিয়ে রেখেছিল, একজন না শত শত হাজার হাজার মানুষগুলোকে। তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপিকে বিলীন করতে পারে নাই। আর যেখানে আপনি মনে করেন আমি শেষ করি, রাজনীতির সূতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানে আপনি দেখেন যে কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা, তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল, তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায়তারা করেছে। কিন্তু যখন তারা এত কিছু, তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা, তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল, সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে, এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন। আমার মনে হয় যে দিতে পারবেন না, কেউই পারবে না আমি মনে করি। আরেকটা লাইন আমি বলি, একটু লাইনটা শেষ করি, যেটা আপনি তখন মানে ফকুন্নির কথা বলছিলেন, আমি সেটার সঙ্গে এইটুকু বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল, শব্দটা উচিত না। সেটার পাশাপাশি এটাও বলি, এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে, আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণে অকারণে পাঠাবেন, আপনি স্ট্যাটাস দিবেন, পোস্ট দিবেন, এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না। একজন যে বাংলাদেশি আপনার নাগরিক, বাংলাদেশকে ভালোবাসে, একজন আপনার কি বলবো যে সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই, আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে আছে। ডক্টর রহমান, সেটা হচ্ছে মদিনায়
জি ডক্টর রহমান, আমি একটু শেষ করি। জি জি, মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোনো একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে, কোনো মুসলিম বিশ্বে, কোনো মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল, এবং এটা 1 বছর 2 বছর, 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে, এখন তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন, এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4জন 5জন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য, এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। মন্দির ঠিক শুধু মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু জামাত ইসলামী তার অবস্থান জানায় না, এগুলা প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত মনে করি। কিন্তু জামাত ইসলামী কি আমরা এগুলা কখনো সমর্থন করি নাই, কখনো সমর্থন করব না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন?
হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেনও। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতেও আসলে মানে আমরা নাকি আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে আমরা দেখেছেন কিনা, নাকি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নাই, ক্ষমতা রাজনীতি আপনাদের লক্ষ্য? আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসিকতা গড়ে তুলবে, এটা প্রত্যেকটা দলের নিজস্ব। এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নাই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। রাজনীতি আদর্শ থেকে বাইরে, দুইজন মন্ত্রীর কথা আপনি বলছেন, তারা 3টা মন্ত্রণালয় তারা সাফ করেছে। রাজনীতি কি আদর্শের আমাদের বাইরে? যে স্লোগান, হ্যাঁ না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে। কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন, অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছে সেইভাবে চলে। আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে 1971 সালে তো